আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমি শাহিন স্যার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সাধারণ জ্ঞানের আয়োজনে। আজকে সাধারণ জ্ঞানে আপনার জন্য যে টপিকটা আমি রেখেছি সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক জোট বা সংগঠন। এর উপরে আমরা গত ক্লাসটা করেছিলাম এবং সেখানে ওআইসি এবং আরব লীগ এই দুইটা রাজনৈতিক জোট সম্পর্কে আমরা পড়েছিলাম এবং আমরা জেনেছিলাম যে ওই দুইটা জোট আসলে যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উদ্দেশ্য পূরণে তারা আসলে শতভাগ সফল হয়নি। এজন্য আমরা তাকে ব্যর্থ প্রতিষ্ঠান বলেছিলাম। তো আজকে আমরা আরও দুইটা প্রতিষ্ঠান নিয়ে, আরও দুইটা জোট নিয়ে পড়ব এবং এই দুইটা জোটের মধ্যে একটা জোট একসময় বেশ কার্যকরী ছিল, এখন তার গুরুত্ব কমেছে। আর আরেকটা জোট এটা এটার কার্যকারিতা এখন মোটামুটি আছে। তো চলুন আমরা জেনে নিই আজকে আমরা কি পড়ব। আজকে আমরা প্রথমেই পড়ব আন্তর্জাতিক রাজনৈতিক জোটের মধ্যে অনেক বড় একটা জোট, সেটা হচ্ছে ন্যাম। এই জোটটা পড়তে গেলে আমাদের একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই জায়গায় যেতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, আমরা অনেকে হয়তো আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ যুদ্ধ নিয়ে আমি ধারাবাহিক কিছু ক্লাস নিব ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুব সংক্ষেপে বলি, পৃথিবীতে 1939 থেকে 1945 সালের মধ্যে একটা বড় যুদ্ধ হয়, যেটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি। যার এক পক্ষে ছিল জার্মানি, ইটালি, তারপরে জাপান, এই রাষ্ট্রগুলো। আর আরেক পক্ষে ছিল যাকে আমরা মিত্র শক্তি বলে থাকি, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, এই দেশগুলো আরেক পক্ষে ছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মূলত হয়েছিল জার্মানি ভার্সেস মিত্রশক্তি, যেটা বললাম। তো মিত্রশক্তিতে একই সাথে আমেরিকা এবং রাশিয়া, এই দুইটা রাষ্ট্র ছিল। তারা এক দিক হয়ে, এক পক্ষ হয়ে যুদ্ধ করেছে। কিন্তু 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, তখন রাশিয়া এবং আমেরিকা একে অপরের কিন্তু আবারও শত্রু হলো। রাশিয়া এবং আমেরিকা একে অপরের শত্রু সেই সুদূর প্রাচীন কাল থেকেই। এরা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে একই দিক হয়ে যুদ্ধ করেছে নিজ নিজ স্বার্থের কারণে। তো যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন পুরো পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ আমেরিকার পুঁজিবাদী ব্যবস্থার দিকে ঝুঁকে পড়লো, আর আরেক ভাগ রাশিয়ার সাম্যবাদী বা সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়ল। পুঁজিবাদী মানে গণতান্ত্রিক দেশগুলোতে যে অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে, যে সরকারকে ট্যাক্স দেওয়ার পরে একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান যত ইচ্ছা তত পুঁজি টাকা কি বলে যে অর্জন করতে পারে, সম্পদ অর্জন করতে পারে। এটাকে বলা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা সংক্ষেপে। আর সাম্যবাদী ব্যবস্থা হচ্ছে রাশিয়া এবং চীনে চালু আছে, বিশ্বের আরও কয়েকটা ছোট ছোট দেশে চালু আছে। তো সাম্যবাদী ব্যবস্থা হচ্ছে যে কারো ব্যক্তিগত কোনো মালিকানাধীন সম্পত্তি থাকবে না, রাষ্ট্র সবার দায়িত্ব নেবে এবং সবাই রাষ্ট্রের জন্য কাজ করবে। কেউ থাকবে গাছতলায় আর কেউ থাকবে পাঁচতলায়, ব্যাপারটা এরকম না। যে যারা প্রত্যেকটা নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করবে, এটাই হচ্ছে সাম্যবাদী ব্যবস্থার মূল মন্ত্র বা মূল কথা। তো রাশিয়ায় যে সাম্যবাদী ব্যবস্থা প্রচলিত হয়, এইদিকে বিশ্বের কিছু দেশ ঝুঁকে পড়ে, আর আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী ব্যবস্থা এদিকেও বিশ্বের অধিকাংশ দেশ আবার ঝুঁকে পড়ে। এবং এই যে দুইটা ভাগ আলাদা হয়ে গেল, দুইটা আদর্শিক জায়গা থেকে দুই পক্ষে বিভক্ত হয়ে গেল, মাঝখানে কিছু দেশ, যেই দেশগুলো খুব বেশি উন্নত না, অনুন্নত, তৃতীয় বিশ্বের আমরা দেশ বলে থাকি, এই দেশগুলোর মধ্যে বাংলাদেশও কিন্তু আছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই টাইপের দেশগুলো তখন যে কাজ করলো যে আমরা আসলে তোমরা তো তোমাদের নিজের স্বার্থের জন্য তোমাদের পক্ষে টানছো একে অপরকে, কিন্তু আমরা তোমাদের কারো পক্ষেই না। তোমরা যে দুইজন রাশিয়া আর আমেরিকা, এই দুইজন রাষ্ট্র কেউ আমাদের শত্রুও নয়, আবার কেউ পরম বন্ধুও নয়। আমাদের আসলে রাশিয়ারও হেল্প প্রয়োজন, আমাদের আমেরিকারও হেল্প প্রয়োজন। সুতরাং আমরা
কোনো দলেই নাই। হ্যাঁ, মানে আমরা হচ্ছে ছোটবেলায় যখন খেলতাম, মাঠে খেলতে যাইতাম, মাঠে খেলতে গেলে প্লেয়ার ভাগ করার পরে একজন প্লেয়ার যদি মানে এক্সট্রা হয়ে যায় তো তখন আমরা একটা নাম দিতাম, ওইটা আর বলছি না। তো এই হচ্ছে ব্যাপার, মাঝখানের যে প্লেয়ার কোনো দিকেই যায় না, শুধু যেদিকে বল পায় সেদিকেই গোল দেয়, ব্যাপারটা এরকম। তো তৃতীয় বিশ্বের এই দেশগুলো নিয়ে একটা জোট গঠিত হয়েছিল 1961 সালে, সেই জোটকে আমরা বলছি ন্যাম। ন্যাম এর পূর্ণরূপ হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, মানে কোনো জোট না, জোট নিরপেক্ষ। আমরা আমেরিকার জোটেও না, আমরা রাশিয়ার জোটেও না। এই ন্যাম জোট গঠন করেছিল যে মানুষগুলো, তাদের নামটা আমরা একটু প্রথমে জেনে নেব। নাম্বার 1, তার নাম হচ্ছে মার্শাল টিটো। মার্শাল টিটো, তিনি যুগোস্লাভিয়ার প্রধান প্রেসিডেন্ট ছিলেন। যুগোস্লাভিয়া রাষ্ট্রটি এখন নেই। যুগোস্লাভিয়া। তারপরে 2 নম্বরে আমরা যার নাম জানবো তিনি হচ্ছেন আহমেদ সুকর্ণ। আহমেদ আহমেদ সুকর্ণ, তিনি ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন। ইন্দোনেশিয়া। আমরা 3 নম্বর আর একজন ব্যক্তির নাম জানবো, তিনি হচ্ছেন নেহেরু, সংক্ষেপে লিখলাম জওহরলাল নেহেরু। তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 4 হচ্ছেন জামাল আবদেল নাসের। তিনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন। আর 5, তার নাম হচ্ছে নক্রুমা। তিনি ঘানার প্রেসিডেন্ট ছিলেন। একটু খেয়াল করি, সালটা 1955। 1945 সালে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। 1945 সালে বিশ্ব 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমেরিকার ব্লক, ন্যাটো ব্লক, আর আরেকটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ান ব্লক। তো এই মাঝখানে এই 2 দেশের যে উত্তেজনা, সরাসরি যুদ্ধ নয় কিন্তু যুদ্ধ একটা ভাব, এটাকে আমরা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ বলে থাকি। এই স্নায়ুযুদ্ধের প্রভাবে যখন পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে গেল, তখন তৃতীয় বিশ্বের দেশগুলোর এই 5 জন নেতা, মার্শাল টিটো, আহমেদ সুকর্ণ, জওহরলাল নেহেরু, জামাল আবদেল নাসের এবং নক্রুমা, এই 5 জন নেতা এই যে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে মিলিত হলেন। এবং মিলিত হয়ে তারা চিন্তা করলেন যে আমরা নতুন একটা জোট গঠন করব। আমরা কারো সঙ্গেই শত্রুতা নয়, বরং সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখবো। এই জন্যে তৈরি হলো ন্যাম। তো ন্যাম প্রতিষ্ঠিত হলো কখন? তাহলে 1961 সালে প্রতিষ্ঠিত হলো। 1961 সালে কিন্তু প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়েছিল, সম্মেলন করেছিল ওই 5 জন নেতা 1955 সালে। ওই 5 জন নেতাই না, সাথে আরও যোগ দিয়েছিল বিশ্বের 29টি দেশের সদস্য। এবং 1961 সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ন্যাম প্রতিষ্ঠিত হলো। এই ন্যামের বর্তমান সদস্য 120 জন। ঠিক আছে, তো ন্যাম এই সংগঠনের কোনো সদর দপ্তর নেই, ন্যামের কোনো সদর দপ্তর নেই। তবে অনানুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার জাকার্তায় একটা অফিস আছে। তো আপনাকে যদি জিজ্ঞেস করে ন্যামের সদর দপ্তর কোথায়, তখন অপশন জেনেভা, তারপরে হচ্ছে আরও বিভিন্ন জায়গার নাম থাকবে এবং শেষে একটা থাকবে যে সদর দপ্তর নেই, এরকম একটা অপশন থাকবে, ওটাই উত্তর হবে। ঠিক আছে, ন্যাম বাংলাদেশও কিন্তু ন্যামের সদস্য এবং বাংলাদেশ 1973 সালে ন্যামের আলজিয়ার্সে 4র্থ যে সম্মেলন হয় সেই সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। তাহলে ন্যাম সম্পর্কে আমরা আসলে কি পড়ব? ন্যাম সম্পর্কে পড়ব ন্যাম কখন গঠিত হয়। প্রথম প্রশ্ন, ন্যামের পূর্ণরূপ কি? নন অ্যালাইন্ড মুভমেন্ট।
এটা প্রথম প্রতিষ্ঠার উদ্যোক্তা যে পাঁচজন, সে পাঁচজনের নাম আমরা মনে রাখবো, কে কোন দেশের প্রেসিডেন্ট সেটা মনে রাখবো। এরপর প্রথম সম্মেলন হলো 55 সালে, কোথায়? বেলগ্রেডে। এরপর ন্যাম আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো 1961 সালে, কোথায়? বেলগ্রেডে। প্রথম সম্মেলন কোথায় হলো? বেলগ্রেডেই। কখন? 1961 সালেই। এরপরে ন্যামের বর্তমান সদস্য, প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 29 জন, আর বর্তমান সদস্য 120টি রাষ্ট্র। আর বাংলাদেশ ন্যামের সদস্য পদ কবে পেল এটা জাস্ট একবার দেখে রাখবো, 1973 সালে। তো এই ন্যাম থেকে এতটুক তথ্য পড়লেই চলবে। এরপরে আমরা পরবর্তী সংগঠন যেটা পড়বো সেটা হচ্ছে কমনওয়েলথ। কমনওয়েলথ অফ নেশন। তো এটাকে আমরা কমনওয়েলথ বলেই ভালো চিনি। বিশ্বে কমনওয়েলথ বলে দুইটা সংগঠন আছে, কিন্তু আমরা জাস্ট একটাকে চিনি। একটা হচ্ছে কমনওয়েলথ অফ নেশনস, এটা হচ্ছে এটা তো আমরা পড়বো। আর আরেকটা আছে, আরেকটা কমনওয়েলথ আছে, ওইটা মানে রাশিয়ার অধীনে যারা ছিল ওদেরকে নিয়ে একটা কমনওয়েলথ আছে। তো ওইটা পরীক্ষায় আসে না, জাস্ট আমরা এটা পড়লেই চলবে। তো কমনওয়েলথ কি সেটা আমি একটু আগে মুখে বলে নিই। দেখেন, এক সময় পৃথিবীতে মানে ইউরোপীয় কলোনি ছিল অনেক দেশ। সহজ করে বলি, পর্তুগাল, তারপরে হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, স্পেন, এদের অধীনে পৃথিবীর অধিকাংশ জায়গায় মানে দখলকৃত ছিল, স্বাধীন দেশ ছিল না বললেই চলে। তো ব্রিটেনের অধীনে পৃথিবীর অনেক দেশ ছিল, আমাদের বাংলাদেশ ছিল, ভারত, নেপাল, কি বলে যে ভারত, তারপরে হচ্ছে যে পাকিস্তান, এই অঞ্চলগুলোও ছিল, দক্ষিণ পূর্ব এশিয়াতে ছিল, মধ্যপ্রাচ্যে ছিল, আমেরিকাও ব্রিটেনের অধীনেই ছিল একসময়। তার মানে এই যে ব্রিটিশরা বিভিন্ন এলাকায় যে বিভিন্ন দেশ দখল করে রেখেছিল, তারা তো এখন আর মানে শুধু ব্রিটেন ছাড়া তাদের অধীনে তো আর পৃথিবীর কোনো দেশ নাই, তাই না? এখন তাদের অধীনে যে দেশগুলো ছিল তারা এখন স্বাধীন। তো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত যে দেশগুলো স্বাধীনতা অর্জন করেছে বিভিন্নভাবে, সংগ্রাম করে হোক আর তারা স্বেচ্ছায় দিক বা যেভাবেই হোক, বর্তমানে পৃথিবীতে যে দেশগুলো একসময় ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল, স্বাধীন হওয়ার পরে তারা মিলে একটা সংগঠন তৈরি করে, এইটার নাম হচ্ছে কমনওয়েলথ। ঠিক আছে? কমনওয়েলথ তাহলে কি? এক সময়ের ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত বর্তমানে স্বাধীন দেশগুলো মানে যে সংগঠনের অধীনে ব্রিটিশের সঙ্গে সম্পর্ক যোগাযোগ রক্ষা করে, সেটার নাম হচ্ছে কমনওয়েলথ। তো কমনওয়েলথের প্রতিষ্ঠা এবং সদস্য এগুলো একটু আমরা দেখে নিই। কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে এবং কমনওয়েলথের সদস্য 56টি। তো কমনওয়েলথের সদস্য 56টি বললাম, ব্রিটেনের অধীনে কি শুধু 56টি দেশই ছিল? না, এর আরো বেশি ছিল। কিন্তু আমি এই যে বললাম যে কমনওয়েলথ ছিল, কমনওয়েলথ এমন একটা প্রতিষ্ঠান যেটা একসময় ব্রিটেনের সাম্রাজ্যভুক্ত ছিল সেই দেশগুলো নিয়ে। তো পৃথিবীর যে দেশগুলো ব্রিটিশের অধীনে ছিল সবাই কিন্তু কমনওয়েলথের সদস্য নয়। আমরা একটু দেখি কারা নয় আর কারা। সার্কভুক্ত দেশের মধ্যে আমরা জানি সার্কভুক্ত যে 8টি দেশ আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত, সেই দেশের মধ্যে নেপাল, ভুটান এবং আফগানিস্তান এরা কমনওয়েলথের সদস্য নয়। কমনওয়েলথ ত্যাগ করেছিল অভিমান করে, আবার ফিরে এসেছে এরকম দেশের সংখ্যা 3টি, মালদ্বীপ, গাম্বিয়া এবং পাকিস্তান। কমনওয়েলথে বাংলাদেশ যখন সদস্যপদ লাভ করে, তখন 1972 সালে যখন বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয়, তখন বাংলাদেশকে সদস্যপদ দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে অভিমান করে পাকিস্তান কমনওয়েলথ ত্যাগ করেছিল। পরবর্তীতে আবার মায়ের সন্তান মায়ের কোলে ফিরে গেছে। তো এখানে কি প্রশ্ন করবে, এই 4টা লাইন আমরা একটু দেখি। কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এত বেশি আসে না। তো কমনওয়েলথ আসলে কি, এটা আসে মাঝে মধ্যে, যে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন দেশগুলোর সংগঠন কমনওয়েলথ। এরপরে কমনওয়েলথের প্রধান ব্রিটেনের যিনি রাজা থাকবেন বা রানী থাকবেন, তিনি হবেন কমনওয়েলথের প্রধান। আসলে মূল ফ্যাক্ট হচ্ছে কমনওয়েলথ ব্রিটিশদেরই তৈরি। ধরেন বাংলাদেশ, ভারত একসময় ব্রিটেনের অধীনে ছিল, এরা আন্দোলন করছিল স্বাধীন হওয়ার জন্য, তিতুমির আন্দোলন করলো, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার অসহযোগ আন্দোলন ইত্যাদি ইত্যাদি আন্দোলন হলো না? এই আন্দোলনের ফলে ভারত এবং পাকিস্তানের জন্ম হলো। তো ব্রিটিশরা মনে করলো যে বাবা
তোরা যখন এতই মানে স্বাধীনতা চাচ্ছিস, তোদের স্বাধীনতা দিয়ে দিলাম, কিন্তু আমাদের কাছে যদি তোদের কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে আসিস, তোদের অভিভাবক হিসেবে আমরা তোকে হেল্প করব। তো কিভাবে হেল্প আমাদের কাছ থেকে পাবি? কে বলছে? ব্রিটিশ তার অধীনস্থ দেশ যারা স্বাধীন হতে চায় তাদের বলছে, ঠিক আছে তোদের স্বাধীনতা দিয়ে দিলাম, কিন্তু তোদের যদি কোনো হেল্প লাগে কোনো বিষয়ে আমার কাছে আবার আসিস। তো আসার তো একটা মানে ওয়ে লাগবে, চেইন লাগবে, তাই না? এই ব্রিটিশদের কাছে আমরা যারা তাদের সাম্রাজ্যভুক্ত ছিলাম, স্বাধীন হয়েছি, আবার তাদের কাছে কোনো কিছু চাইতে যাওয়ার সংগঠন মূলত এই কমনওয়েলথ। তো এই জন্যে কমনওয়েলথের প্রধান হচ্ছে যিনি ব্রিটিশের বা ব্রিটেনের রাজা বা রানী থাকবেন, তিনি অলওয়েজ কমনওয়েলথের প্রধান থাকবেন। আর এই যে দাওয়াত দিল, আমার অন্তর্ভুক্ত করলো, আমরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত আমরা অন্তর্ভুক্ত আছি, অনেক দেশই, এছাড়া মোট 56টি দেশ, কিন্তু নেপাল, ভুটান, আফগানিস্তান এরা অন্তর্ভুক্ত হয়নি। এরপরে কমনওয়েলথ ত্যাগ করেছে, ওই যে বললাম অভিমান করে ত্যাগ করে আবার ফিরে এসেছে এই দেশটি। আপনাকে প্রশ্ন করবে নিচের কোন দেশটি কমনওয়েলথ ত্যাগ করে আবারও ফিরে এসেছে? 3টা দেশ, খুব সহজে মনে রাখবেন। মাগাপা, হ্যাঁ, সারে গামা পা বলেন না, সারে গামা পা গান শেখার সময় হয়, তবু মনে রাখবেন মাগাপা, মা গা পা, এই 3টা ছন্দ কমনওয়েলথের মানে থেকে বিচ্ছিন্ন হয়ে আবার ফিরে এসেছে। যাই হোক, আয়তনে কমনওয়েলথের সবচেয়ে বড় দেশ কানাডা, আর জনসংখ্যায় কমনওয়েলথের সবচেয়ে বড় দেশ ভারত। এই প্রশ্নগুলোই আসলে আসে যে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে আয়তনে সবচেয়ে বড় কে, জনসংখ্যায় সবচেয়ে বড় কে? জনসংখ্যায় ভারত শুধু কমনওয়েলথের মধ্যেই না, বরং সারা বিশ্বেই জনসংখ্যায় এখন বৃহৎ রাষ্ট্র হচ্ছে ভারত। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ পেয়েছিল 1972 সালে, যে কারণে পাকিস্তান কমনওয়েলথ ছেড়ে গেছিল। তো বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ পাওয়া একটা গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ বাংলাদেশ 1971 সালে স্বাধীনতার পর প্রথম যে আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করে সেটি ছিল এই কমনওয়েলথ। ঠিক আছে, আপনাকে প্রশ্ন করবে বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেছিল? অ্যান্সার কমনওয়েলথ। আচ্ছা, কিছু রাষ্ট্র আছে যারা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়নি, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল না, কিন্তু তারা কমনওয়েলথের সদস্য। মানে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা কমনওয়েলথ তৈরি হয়েছে, আমরা একটু যাই তো দেখি তো কি দিচ্ছে কমনওয়েলথ, আমরাও সদস্য হতে চাই। এইরকম পাবলিক হচ্ছে 2টা, একটা হচ্ছে রুয়ান্ডা আর একটা হচ্ছে মোজাম্বিক। এই রুয়ান্ডার মোজাম্বিক কোনো সময়ই ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল না, কিন্তু তারা লোভে পড়ে কমনওয়েলথে চলে এসেছে, দেখি কি খাইতে দিচ্ছে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তো মোজাম্বিক খুব বেশি আসে আর রুয়ান্ডাও মাঝে মধ্যে আসে, জাস্ট 2টা নাম আমরা মনে রাখবো। পরেরটা হচ্ছে কিছু রাষ্ট্র আছে যারা ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত ছিল কিন্তু কমনওয়েলথে আসেনি, যে তোদের কাছ থেকে স্বাধীনতা পাইছি, তোরা যা, আমার যা লাগে আমি নিজে নিজে করব। হ্যাঁ, এরকম রাষ্ট্রও আছে। এরকম রাষ্ট্রের মধ্যে 1 নম্বরে আছে যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার আর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো। ঠিক আছে, মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর মধ্যে অনেকেই কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল, কিন্তু তারা পরে কমনওয়েলথে আর যোগ দেয়নি। তাহলে আপনাকে জিজ্ঞেস করবে ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয়, নিচের কোন দেশটি? সবচেয়ে বেশি আসে যুক্তরাষ্ট্র, এছাড়া মিয়ানমার বা আরব বিশ্বের দেশগুলো আসতেও পারে। এই হচ্ছে আমাদের কমনওয়েলথ। তো কমনওয়েলথের একটা সদর দপ্তর বা হেড অফিস আছে, সেটার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি লন্ডনে। এটার নাম হচ্ছে মালবোরো হাউস। মালবোরো হাউস। আপনাকে যদি জিজ্ঞেস করে কমনওয়েলথের হেড অফিসের নাম কি, তাহলে অবশ্যই অপশনে থাকবে মালবোরো হাউস, অথবা মালবোরো হাউস কি, এভাবেও প্রশ্ন করতে পারে। তো এই ছিল আমার আজকের 2টা ছোট ছোট টপিক। একটা আমরা জানলাম ন্যাম, যেটা তৃতীয় বিশ্বের দেশগুলো মানে আমেরিকা এবং রাশিয়ার বলয় থেকে বের হয়ে নিজেদের কল্যাণার্থে গঠন করেছিল। বিশ্বের গুরুত্বপূর্ণ আরও মানে তৃতীয় বিশ্বের গুরুত্বপূর্ণ 5 জন নেতা এর উদ্যোক্তা ছিলেন। 1955 সালে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে 61 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা সম্পর্কে আমরা জেনেছি। আর আমরা জানলাম কমনওয়েলথ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন দেশগুলোর সংগঠন। তো আজকে এ পর্যন্তই।
পরের ক্লাস আবারও এরকম গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ইনশাল্লাহ হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।